বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানে দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম। প্রত্যেকবারের মতো আজকেও আমরা পেয়েছি আমাদের অতিথি, যিনি আমাদের অতিথি কম বন্ধু বেশি। কারণ আমরা অতিথিকে বা অতিথিদেরকে এভাবেই ট্রিট করি যাতে তিনি মনে করতে পারেন যে তিনি ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছেন। আমাদের অনুষ্ঠানের ধরনটাই আসলে এরকম। আজকেও তার ব্যত্যয় ঘটছে না। আজকে যিনি তারকা হয়ে বা তারকা অতিথি হয়ে আমাদের মাঝে আসছেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের একজন মানুষ। একজন, আমি যদি এভাবে বলি, তিনি একজন একাধারে একজন সুরকার, একজন সঙ্গীত পরিচালক এবং একজন কণ্ঠশিল্পী। এবং এই তিনটার মধ্যেই যদি আমি বলি, তিনটা সেক্টরেই তিনি সমানভাবে জনপ্রিয় এবং তিনটা সেক্টরেই তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন। আমার প্রিয়, অতি প্রিয় ছোট ভাই বেলাল খান হচ্ছেন আমাদের আজকের অতিথি। মঞ্চে আসছেন বেলাল খান। আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের সবার প্রিয় বেলাল খান এবং শুরু করছে আমাদের আজকের আয়োজন। বেলাল, কেমন আছো ভাই? খুব ভালো আছি। First আজকের class. দিনটা আমার জন্য ভেরি স্পেশাল, কারণ দাদা তোমার সাথে বসছি। থ্যাংক ইউ। আমার কিন্তু, আমি একটু দর্শকদেরকে বলতে চাই, বেলালের সাথে কিন্তু আমার সম্পর্কটা খুবই মধুর। মানে অনেক সম্পর্ক থাকে, কিছু অম্ল থাকে, কিছু মধুর থাকে। বেলালের সাথে সম্পর্কটা আমার শুধুই মধুর সম্পর্ক। এবং বেলাল এমন একজন মানুষ যে কিনা যার সাথে থাকলে মন ভালো হয়, এবং বেলালকে আমি কখনো মন খারাপ হতে দেখিনি। বেলাল সবসময় একই রকম হাসি খুশি প্রাণ চঞ্চল। অ্যাজ ইউজুয়াল। বেলাল, আমাদের অনুষ্ঠানের শুরুর যে পর্বটা, সেই পর্বটার নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। এই সময়ে বা এই সেগমেন্টে আমরা বেলালের জীবনের, সঙ্গীত জীবনের গল্পটা বেশি করে শুনতে চাই। ঠিক আছে, রেডি? আমি একটু দর্শকদের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের প্রথম ভাগ, যেটা আপনারা নিয়মিত দর্শক যারা আছেন তারা সবাই জানেন, জীবনের গল্প আছে বাকি অল্প। বেলাল, বেলালের সঙ্গীতের প্রতি ভালোবাসাটা কবে থেকে হলো, কোন বেলায়? এটা আমার আসলে যখন কেবল বুঝতে শিখছি, কোনো কিছুর প্রতি আকৃষ্টতা তৈরি হচ্ছে, তখনই আমার প্রথমই মিউজিকের সাথে মিউজিকের প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে। আচ্ছা, ওকে। অর্থাৎ আমার সমসাময়িক বন্ধুরা 8, 9 এই ক্লাসগুলোতে যখন আমরা পড়ি একসাথে, তখন আমি গ্রামে, তখন ওই বন্ধুরা বিকেল বেলাতে ফুটবল খেলছে, এদিক সেদিক ছোটাছুটি করছে, আমি সুযোগ পেলে গান শুনি। আচ্ছা। আমার কিন্তু ওই সময় আসলে গ্রামের পরিবেশটা এরকম ছিল যে সচরাচর গান শুনবে কেউ, এই অপশনটাও খুব বেশি ছিল না। তো চেষ্টা করতাম, একটা বাড়িতে একটা রেকর্ডার ছিল, কখনো ওটা নিয়ে নদীর পুকুর ধারে, বাড়ির আশেপাশে, আঙিনাতে যে সমস্ত জায়গায় বন্ধুরা খেলতেছে, আমি পাশে বসে বসে গান শুনতেছি। তো বন্ধুরা তখন টিজ করতো না যে তুই না খেলে কিগুলো? হ্যাঁ, অনেক অনেক কয়, তোর হবে না কিছু, তুই আর কিছুই বুঝিস কিনা জানি না। একটু মাঝে মাঝে ফুটবলে নামতাম, তো আমি এমন পারফরমেন্স দেখাতাম যে ওরা আর ডাকতো না, যে না ওরা ডাকা যাবে না, দরকার নেই, ও যেখানে আছে ওখানেই থাক, ও যে দুনিয়ায় আছে ওখানে থাক, যে পক্ষেই খেলবে ওরা হারবে কনফার্ম। আচ্ছা, কিন্তু এই একটা পর্যায়ে তো এরকম নিশ্চয়ই আবার এটাও হয়েছে যে যখন বেলাল একটু একটু করে গান গাওয়া ধরেছে, তখন এই বন্ধুরাই এসে হয়তো রিকোয়েস্ট করেছে যে বেলাল ওই একটা গান শোনা না আমাদের হয়ে। এটা খুব ইন্টারেস্টিং পার্ট, কারণ আমি যখন গ্রামে ছিলাম এসএসসি লেভেল পর্যন্ত, এসএসসি পাশ করে আমি ঢাকায় এসেছি, তো ওই সময় আসলে আমি গান শুনতাম, এটা সবাই জানতো, আচ্ছা, কাছের লোকজন, ফ্যামিলি মেম্বার। কিন্তু আমি যে গান গাই এটা গ্রামের কেউ জানে না। আচ্ছা, কারণ পরিবেশটা এরকম ছিল যে সেইখানে আমি গান গাবো অথবা আয়োজন করে গান শিখবো, এই অপশনটাই ছিল না। আর বাবা দেশের বাইরে থাকতেন, আমি ফ্যামিলির সবার বড় ছিলাম, তো একই সাথে আমাকে পড়াশোনা চালিয়ে নিতে হতো, একই সাথে ছোট ভাই বোনদেরকে টেক কেয়ার করতে হতো, ফ্যামিলির যে রেগুলার অ্যাক্টিভিটিস সেগুলো আমার কাঁধে ছিল। তো এগুলো করতে গিয়ে গান শেখার পর্যন্ত যেতে পারিনি। আচ্ছা। তো স্কোপটা তৈরি হলো যখন ইন্টারমিডিয়েটের জন্য ঢাকায় আসলাম, মোহাম্মদপুরে আসলাম, এখানে কলেজে ভর্তি হলাম। তারপরে তখনও আসলে চেপেই রাখতাম ওই একই রুটিন, হোস্টেলে থাকতাম, যত সিডি ক্যাসেট নতুন রিলিজ হতো, নিউ রিলিজ যত গান আমাকে শুনতেই হতো। অপশন কম থাকার কারণে কখনো কখনো পাশের বিভিন্ন রোডে গিয়ে, সিটি শপের সামনে গিয়ে ওদের সাথে সখ্যতা তৈরি করে কি কি গান এগুলো একটু প্লে করেন তো দেখি, কিনতাম না, কারণ কেনার টাকা জোগাড় হয়নি। তো ওরাও নতুন গান মাঝে মাঝে
মানে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য অথবা ক্রেতা ধরার জন্য পপুলার গানগুলো প্লে করতো, আমি ওখানে বসে বসে শুনতাম আর ক্যাসেটের গাটা চেয়ে নিয়ে দেখতাম যে কে লিখছে, কে সুর করছে, ভিতরের বিষয়গুলো, এগুলোর প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। আচ্ছা, একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে যেই দোকান থেকে তুমি এগুলো শুনতে, ওই দোকানগুলো কি এখন আছে না ওগুলো চলে গেছে? ওগুলো কিছু নেই, কিছু নেই এখন। মানে না থাকলে আমি জিজ্ঞেস করতাম যে ওই দোকানে এখন যাওয়ার পরে ওদের অবস্থাটা কি সেই হবে। পার্টটাও আমি কিছুটা পেয়েছি। আচ্ছা, সেটা একটু শুনি। হ্যাঁ, তারপরে দেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এখানে আমি একটা ফ্রি স্পেস পেয়ে গেলাম, প্রচুর বন্ধুবান্ধব পেয়ে গেলাম। টিএসসি কেন্দ্রিক বিকেলের পর থেকেই মানে কেউ গিটার নিয়ে ঘাসের যারা গানের পাগল, গানের পোকারা এই জোনটাতে আসে, আবার যারা স্পোর্টস লাভার তারা চলে যায় হলো কি বলে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়ামটা ওই এরিয়াতে, আর যারা পড়াশোনা করে রেগুলার মানে সিরিয়াস পড়াশোনা তারা চলে যেত লাইব্রেরি, আর যারা প্রেম করতো তাদের জন্য তো পুরাটাই। এই যে মানে সব ডিভাইডেশন হয়ে যেত। তো আমি তো ফরচুনেটলি যেহেতু মিউজিক লাভার ছিলাম, টিএসসি কেন্দ্রিকে আমার একটা বলয় তৈরি হলো। এখানে প্রচুর ডিপার্টমেন্টের মানে অ্যানাদার ডিপার্টমেন্টের যারাই গান ভালোবাসতো তাদের সাথে একটা ভাবের আদান প্রদান, বন্ধু, একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এই রুটিনটা চলতে থাকলো। এইবার আমি গান গাওয়া শুরু করলাম। আচ্ছা, গান মানে প্রথম দিক দিয়ে হতো কি, কনফিডেন্টলি গ্রামের ছেলে ঢাকায় এসে গান গাচ্ছে, ভুল হচ্ছে রাইট হচ্ছে এসবের দাঁত দাঁড়তাম না, ধুমাইয়া গাইতাম। গাইতে গাইতে বন্ধুরা আস্তে আস্তে ওরা কোনো রিকোয়েস্ট করতো এই গানটা গাতো, দেখতাম যে আমি অনেকে দেখতো যে এটাও আমি গাইতে পারি। আবার একটা ব্যান্ডের গান বলতো যে এটা আজকে পারিনি, অসুবিধা নেই, কালকে উঠে নিয়ে আসবো। এই গানটা আবার রপ্ত করতাম, তারপরে পরের দিন এসে শোনাতাম। তো এই যে বাহবা পাওয়া, এক পর্যায়ে আমার ওই অন্তমিলওয়ালা একটা কবিতা বন্ধুদের অনেকের কেউ বিভিন্ন পত্রপত্রিকায় লিখতো, কারো পত্রিকায় কবিতা ছাপা হয়েছে সেটা দেখাতো, ওটা আমি আবার পরের দিন ওরে সারপ্রাইজ দেওয়ার জন্য ওটাকে সুর করে ওদেরকে গাইতাম। ওখানে সারওয়ান যত বন্ধুরা ছিল সবাই বাহবা দিত, আরে অদ্ভুত সুর করেছিস, এটা তো গানও হইতে পারে। এইভাবে আস্তে 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 আমি যে সুর করার বিষয়টা আমার মাথায় আসলো। আর এই ছোটবেলা থেকেও আরেকটা পার্ট ছিল, আমার কোনো কিছু ডিরেক্ট মুখস্থ থাকতো না। আচ্ছা, মানে আমাদের যে টেক্সটের যে কিছু কবিতা কিছু কিংবা কিছু জিনিস মুখস্থ করতে হতো, এটা আমার কখনো থাকতো না। বাট কোনো কবিতা যদি আমি সুরে একবার মুখস্থ করতাম, মানে সুরে ফেলে একবার মাথায় নিতাম, ওটা আমি আর ভুলতাম না। ও তাহলে মানে কি তুমি ওইটা ওই সুরটা ওখানে অ্যাপ্লাই করেছো? কাইন্ড অফ একটা হ্যাবিচুয়াল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা তো কাজে দিয়েছে পরবর্তী জীবনে, প্রচুর কাজে দিয়েছে। এমনও হয়েছে যে এটা একবার হয়েছে এসএসসি এক্সামের আগে, তখন তো আমাদের কবিতা ওই টিচারদেরকে শোনাতে হতো, ক্লাসে বন্ধু বান্ধবরা সবাই থাকতো, তো সবাই যার যার মতো করে আবৃত্তি করে বলতেছে। আমার আসার পর আমি আর বলতে পারি না। তো স্যার যখন বেতের ভয় দেখাচ্ছে তখন অনুমতি নিলাম, স্যার আমি এইভাবে ডিরেক্ট বলতে পারবো না, আমি একটু সুরে সুরে গিয়ে শোনাই। এটার আবার সুর কে দিল? এটা তো নজরুলের, তো নজরুল তো সুর করেন না, অথবা এটার তো কোনো সুর ছিল না, এটা আমি তো ডিরেক্ট বলতে পারতেছি না। আচ্ছা শোনাও। শোনানোর পর স্যার খুব মজা পেয়েছে যে এই কবিতাটা এরকম করে সুরে আসতে পারে। তো ওই সময় থেকে কাছের বন্ধুরা জানতো। তারপরে ভার্সিটির যেটা বললাম, এখানে একটা ফ্রি স্পেস পাওয়ার পর আস্তে আস্তে কানাকানি হলো, ক্যাম্পাসের প্রোগ্রামে গান গাওয়া শুরু করলাম, ডিপার্টমেন্টের প্রোগ্রামে চোখে পড়া শুরু হলো, টিচারদের প্রোগ্রামে, এবার অন্য ডিপার্টমেন্টের প্রোগ্রামে আমাকে টুকটাক দাওয়াত দেয়। তারপরে কদর কি একটু বাড়লো নাকি? একটা এরকম একটা ভাবসাব চলে আসলো, কদর বাড়া শুরু হচ্ছে। তারপরে যারা গান করতো ক্যাম্পাসে, আমার সমসাময়িক যদি বলি, পারভেজ ভাই ছিল ইমিডিয়েট সিনিয়র। আচ্ছা, জয় শাহরিয়ার ছিল আমার বন্ধু। আচ্ছা আচ্ছা। তো আমরা এই যে একটা সার্কেলের ভিতরে নিজেদের আদান প্রদান, এক একজনের আবার এক এক জনরার গান পছন্দ। জয় শাহরিয়ারের এক ধরনের গান করতো, পারভেজ এক ধরনের গান করতো। আমাদের ক্যাম্পাসে তখন জাস্ট স্টার ভাবে আসে যায় তাহসান ভাই। আচ্ছা, তো তার স্টারিজম দেখার পর আমাদের ভিতরে এক ধরনের একটা চার্ম কাজ করে যে কিছু একটা হতে হবে, অথবা নিজের গান লাগবে। এই ফ্যাসিনেশন থেকেই জাস্ট সুযোগ খোঁজার চেষ্টা। ইন দ্য মেটামে আমার অনার্স প্রায় শেষের দিকে পরিচয় হলো মঈন বিশ্বাসের সাথে, এক ছোটো ভাইয়ের মাধ্যমে। সে প্রথম আমাকে সুযোগটা করে দিল যে ওই ছোটো ভাই তাকে বাড়িয়েই বলছে হয়তো বা 2 লাইন, যে বেলাল ভাই ভালো সুর করে, ওনার কাছে প্রচুর গান সুর করা আছে, আপনি একদিন শুনেন সে কি বলতে চায়। তো
এর আগে বিচ্ছিন্নভাবে আমার অনেক অফার এসছে যে কেউ কোনো প্রডিউসার আমার কাছে আসছে যে এরকম একটা অ্যালবাম করবে, কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্ট, তাদের প্ল্যানিং, এগুলো আমার যে মানে আমি যেটা চাই সেটার সাথে ম্যাচ না করাতে আমি বিনয়ের সাথে ওখান থেকে স্কিপ করছি। তো মঈন বিশ্বের সাথে প্রথম আমার মোটামুটি আমার ভেতরের যে আমি যেভাবে নিজেকে প্রকাশ করতে চাই সেটা কাছাকাছি। কাছাকাছি চলে এসেছে। তো উনি সিনেমার গল্প শোনালো, সিনেমা শুনে আমার ইন্টারেস্ট আরো বাড়লো, কারণ ছোটবেলায় প্রচুর সিনেমা দেখেছি। সিনেমা দেখার সবাই নায়ক নায়িকার যে দৃশ্যগুলো দেখতো, কিন্তু আমি দেখতাম শুরুতে যে গানের গানের ওই যে গীতিকারকে, ইয়েতে সুরকারকে, আসতো যেটা আর কি। সঙ্গীত শিল্পীকে, যার যে টাইটেলে, হ্যাঁ যার যেখানে দুর্বলতা। তো সিনেমার নাম শুনে আমার ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করলো। তারপর তাকে আমি বেশ কয়েকটা গান শোনালাম, জাস্ট মুখরা এক লাইন এরকম হতে পারে, লা 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 লা, সুর রেডি, যেহেতু আমি সব সুরে করি। অনেক সময় এরকম হতো, আমার ওই সময়টাতে আমার মামা আমাকে একটা রেকর্ডার গিফট দিয়েছিল, যেটা বিদেশ যখন থেকে। তখন তখন মনে হ্যাঁ, ওই যে আসতো। টিডিকে ব্ল্যাঙ্ক হ্যাঁ, ক্যাসেট হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। তো 90 মিনিটসের একটা ক্যাসেট কিনে ওটার ভিতরে আমি করতাম কি, আমার যা ভাল লাগতো তাই সুর করতাম। কোনো গানে একটা শব্দ ছিল কোনো সুরে শব্দই নাই, লালালা দিয়ে একটা সুর করে রাখছি, অথবা পত্রিকায় একটা কাটিং দেখছি ওইটা দিয়ে আমি সুর করে রেখে দিয়েছি, সে সুরটা ধরে রাখা। তো ওখান থেকে বাছাই করে 3-4টা গান শোনালাম। দ্বিতীয় নাম্বার গান শোনালাম এই যে পাগল তোর জন্য রে পাগল, ওটাই বলতে চেয়েছিলাম। এই লাইনটা আমার ভিতর থেকেই চলে এসেছিল। তারপরে লালালা, হুম, এই শোনার পর এই গানটা শুনে উনি আটকে গেছে। আচ্ছা। মঈন বিশ্বাস বললো যে এটাকে আপনি একটু রেডি করেন। রেডি করার পর তারপরে এটা দিয়ে আমার শুরু হলো। এই গানটা রেডি করলাম, তখনও তো মিউজিক কিভাবে করে সেটা জানি না, কারণ মিউজিক হয় আরেকজন রাতে, বেলিরুড সারওয়ান এই স্টুডিও পাড়া। তো ওই সুবাদে স্টুডিওতে আসা, স্টুডিও মানুষের সাথে সখ্যতা তৈরি করা, কিভাবে ওই সময়টা তো অ্যানালগ ফরম্যাটের মিউজিক হয়, একজন রিদম করে মিউজিক ডিরেক্টর আন্ডারে যে সুরকার, সে সুরটা বুঝিয়ে দেওয়ার পর রিদম সেকশনটা ওকে হওয়ার পর তারপরে সেশন মিউজিক হয়, কিবোর্ডিস্ট যে প্লেয়ার, দেশের সেরা কিবোর্ড প্লেয়াররা এসে ওটার কর্ডিং শেষ করে কিবোর্ডের সেশনটা শেষ করে, তারপরে এনাদার অ্যাকোস্টিক শেষ করার পর একটা ট্র্যাক তৈরি হয়, তারপরে ভয়েস আর্টিস্টরা এসে ডাব করে। এটা তো তুমি ভালো জানো। তো এইভাবে অনেক কষ্টের পর এই ট্র্যাকটা তৈরি হলো। আচ্ছা। তৈরি হওয়ার পর আমার কাছের বন্ধুরা শোনা শুরু করলো, আমারও তো এক্সাইটমেন্ট, দোস্ত কেমন হয়েছে একটু শুনে দেখতো, যেই শুনে সেই ভালো বলতেছে, বাট আমার কনফিডেন্সের ঘাটতি আছে, কারণ নিজের প্রথম। আর একের পর এক তখন নতুন নতুন গান হিট হচ্ছে। যদি বলি, হাবিব ভাই আসলো, ফুয়াদ ভাই আসলো, অর্ণব ভাই আসলো, ওনাদের জেনারেশনের পর আবার আরেকটা জেনারেশন, হৃদয় খান আসলো, রুমি আসলো, কাজী শুভ আসলো, হৃদয় খান ফিচারিং পারভেজ, যার সাথে আমরা একসাথে আড্ডা দিতাম। ও ক্যাম্পাসে গান হিট করে হিরো হয়ে ঘোরা শুরু করলো। ভেতরে ভেতরে জ্বলতেছি যে অনেক কিছু হয়ে যাচ্ছে, আমার কি হবে, এটি টাইমে ক্লোজ আপের একটা মানে ধাক্কা আসলো, ক্লোজ আপ থেকে 10 জন সিঙ্গার চলে আসলো, এর ভিতরে 2-1 জন আমার ডিরেক্ট বন্ধু, রাজীব আমার সাথে আড্ডা দেয় টিএসসিতে কিংবা চারুকলায়। তো ওরাও একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ফেললো, মানে যার যার একটা জায়গা তৈরি হয়ে গেল, মানে হারাধনের 10টা ছেলের মতো রইল বাকি এক। আমার তো কোনো চেঞ্জেস আসতেছে না। এদিকে ফ্যামিলি প্রেশার, পড়াশোনা শেষের দিকে, কি করব না করব, বন্ধুরা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, যে যার মতো করে নিজেকে গুছিয়ে নিচ্ছে। আমি না একদম কনফিউজড ক্যারেক্টারের ভিতরে পড়ে গেছি, আসলে আমি করতে চাই কি, আমি করব কি, আমি তো কিছুই বুঝতেছি না। যাই হোক, ওই গানটা নিয়ে ওইটুকু নিয়ে আমি ঘুরতেছি, ফেরি করতেছি কাছের মানুষদের সাথে, কিংবা সারাদিন শেষে শাহবাগে তখন আরেকটা সার্কেল তৈরি হয়ে গেলো, যারা বিভিন্ন পত্রপত্রিকার সাথে রিলেটেড, কেউ সাংবাদিকতা করে, কেউ ফ্রিল্যান্স করে, তার ভিতরে কেউ গান লেখে, যেমন সোমেশ্বর আলী, রবিউল ইসলাম জীবন, ওরাও আসা শুরু করলো, লুৎফর হাসান, এদের কেন্দ্রিক শাহবাগে আরেকটা আড্ডা। টিএসসির আড্ডাটা আবার আলাদা, যেটা আমাদের ভার্সিটি বেসড। আর টিএসসির বাইরে শাহবাগে যে আড্ডাটা, এখানে পুরো অল ওভার মিডিয়ার সবাই বিচ্ছিন্নভাবে আসে নিজেদের ভাবের আদান প্রদান করতে। ওখানে 2-4 জনকে শোনালাম, তারাও দেখি একই কমপ্লিমেন্ট দিচ্ছে, না ভালো হচ্ছে, এটা আমাদের ভালো লাগতেছে, অথবা সুরটা মাথায় গেঁথে যাচ্ছে, তুমি গানটা কমপ্লিট করো। তারপরে গানটার বাকি অংশ লিখে দিলেন, কারণ আমি যেহেতু পুরো গান লিখি না। জুলফিকার রাসেলের সাথে পরিচয় হলো ওই সময়টাতে। আবার এটারও আরেকটা ছোট বিচ্ছিন্ন ঘটনা, দৈনিক আমাদের সময়, কেবল 2 টাকার একটা ট্যাবলেট পত্রিকা, ওখানে রাসেল ভাই কাজ করেন। আমি ক্যাম্পাসে ওই যে কিছু একটা করতে হবে বলে টিকে থাকার যুদ্ধে মাঝে মাঝে টুকটাক লেখালেখি করি।
তো ওগুলা মাস শেষে কয়টা লেখা প্রকাশ হয়েছে ওখান থেকে একটা অ্যামাউন্ট পাওয়া যায়, ওটা কাজে দেয়, যেহেতু টিউশনই করতাম না। তো রাসেল ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর রাসেল ভাইয়ের যত জীবনের গান সব আমি যখন জেনে তার সাথে কথা বলি, সে তো মনে করছে যে আমি গান সম্পর্কে অথবা গানের প্রতি আমার দুর্বলতা আছে। একদিন ওনাকে বললাম এরকম একটা সিনেমার কাজ আমি হাতে নিয়েছি, এইটার এইভাবে আছে, আপনি একটু গানটা লিখে দেন। উনি 2-4 দিন সময় নিল। উনি পাগল তোর জন্য শব্দটা রাখবে না, আমিও নাছরবান্দা যে এই শব্দটা ছাড়া এই গানটা করবো না। তো পরে উনি এই লাইনটা রেখে একটা ফরম্যাট করে দিল, এই লাইনটা বাদে আরেকটা ফরম্যাট করে দিল। দেখো আমার প্রায়োরিটি হলো এই লাইনটা বাদে। পরে আমার হচ্ছে দেখি ডিরেক্টরের সাথে প্রডিউসারের সাথে কথা বলে দেখি। তো মঈন বিশ্বাস যেহেতু নিজেই ডিরেক্টর নিজেই প্রডিউসার ছিল, সুবিধা একজন মানুষকে কনভিন্স করা। তার সাথে কথা বলে পাগল তোর জন্য শব্দ রেখে আমরা গানটা কমপ্লিট করলাম। কমপ্লিট হওয়ার পর উনি সিনেমার প্রয়োজনে বললো যে ডুয়েট হবে, দেন ন্যান্সি গান প্রজেক্টটাতে অ্যাড হলো। তারপরে গানটা রেজিজুয়াল কালার হয়ে গেল। 11 সালের ভ্যালেন্টাইনে গানটা রিলিজ হলো। এই ছবিতে আরেকটি গান আমার গাওয়া ছিল। তো এখন এই যে এই গানটার মাধ্যমে কিন্তু অরিজিনালি বিলাল খানকে আমরা পেলাম, মানে এতদিন সুপ্ত প্রতিভা ছিল, সেটা মনে হয় এই গানটার মাধ্যমেই বিচ্ছুরণ ঘটলো বা বিকশিত। হ্যাঁ, এটা দিয়ে তো শুরু, এটার মধ্যে কোনো ভুল নেই। তো আমাদের এই সেকশনটা প্রায় শেষের পথে। তো আমরা ভাবছি যে এই গানটা দিয়ে, এই গানের দুটো লাইন শুনে আমরা এই সেকশনটাকে শেষ করতে চাই, পাগল তোর জন্য। গানটি আমার সুর করা, যেটা বলছিলাম, আর জুলফিকার আসলের লেখা। ছবির নামও ফাইনালি পাগল তোর জন্য ছিল, আর আমার কোয়ার্টির ছিল ন্যান্সি। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। দূরে গেলেই মন বোঝে তুই কত আপন। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। বিউটিফুল, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ বিলাল, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের খুব প্রিয় একটা গান, আমার যেরকম প্রিয় আমার মনে হয় আপনাদেরও সবার খুব প্রিয় গান। এই গানটা আমরা এখন শুনলাম, উপভোগ করলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে সেগমেন্ট, সেই সেগমেন্টে, এবং সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। বেলাল, এই সেগমেন্টের নামের মতোই আমি কিছু প্রশ্ন করব যেগুলো মাইন্ড করা যাবে না, এবং মাইন্ড করার মতো আমি কিছু বলবো না। যেমন এই গানটার জন্যই কি, যে গানটা আমি একটু আগে শুনলাম, এই গানটার জন্য কি ন্যাশনাল অ্যাওয়ার্ডের ব্যাপার ছিল? কোন গানটার জন্য ছিল? এটা আমার ফার্স্ট প্লেব্যাক। এরপরে আমি আকাশ কত দূরে, সামিয়া জামানের, এবং আরও কিছু মুভির কাজ করতে গিয়েই নেকাব্বরের মহাপ্রয়াণ মাসুদ পথিকের প্রথম চলচ্চিত্র অনুদানের মুভি, ফরচুনেটলি এই সুযোগটাও আমার এসছে। ওই ছবির 4টি গান আমার কম্পোজ করা, এর ভিতরে একটা গান আমার গাওয়া ছিল, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে। এই গানটাও যথেষ্ট পপুলার হয়েছিল সেই সময়। এবং আরেকটি গান ছিল নিশি পক্ষী শিরোনামে, ওই গানটির জন্য সুরকার হিসেবে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো এই যে আমি এই প্রশ্নটা এই কারণে করা যে তখন কেন, মানে তোমার সারাউন্ডিংসে আরও অনেকে আছে যারা অনেক ভালো ভালো সুর করেছে, কিংবা অনেক বড় বড় শিল্পীরা আছে যারা গান গেয়েছে, সুরকার, সঙ্গীত শিল্পী, হোয়াটএভার। তো তোমার কাছে যখন প্রথম খবরটা এলো, বা তুমি যখন জানতেই পারলে ফাইনালি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড এবার তুমি পাচ্ছ, তো এরকম কি কখনো মনে হয়নি তোমার যে ইজন্ট ইট টু আর্লি, নাকি কি হলো হঠাৎ করে, মানে বা তুমি কি আসলে যোগ্য কিনা? না, সেটা এই কনফিউশন, কারণ আমার ওই সময় এতটা ম্যাচুরিটি ছিল না। আচ্ছা, মনের আনন্দে কাজ করছি। আচ্ছা। কিন্তু আমাকে যেদিন ফার্স্ট বিশ্বজিৎ দা, কুমার বিশ্বজিৎ দা, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শো করে ফিরছিলেন, আচ্ছা, তার সাথে আমার ফিজিক্যালি ইন্টারাকশন তখনও হয়নি। আচ্ছা, আচ্ছা। তো দাদাকে মিউজিশিয়ানরা বলছে যে দাদা, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নতুন ছেলে আসছে, বেলাল খান নাম, ওর কিছু গান আছে, আপনি একটা গান শুনে দেখবেন, আমাদের খুব পছন্দ। দাদা গাড়িতে শোনার পর
স্টেশন গানটা ক্যানরে চলে গেল, উনি গাড়িতে আসতেছে, গাড়িতেই বসে শুনছে। শোনার পর এই ওকে কল দে, আচ্ছা, এক মিউজিশিয়ানের সাথে মাধ্যমে কানেক্ট করে, হ্যালো বেলাল, কেমন আছো? আমি বললাম ভালো আছি। আমি তো বুঝতেছি না কে। এখন যে মিউজিশিয়ানের নাম্বার থেকে কল দিয়েছে তার নাম্বারটা আমার মোবাইলে সেভ নাই। তো বলছে আমি কুমার বিশ্বজিৎ। আমার তো হাত পা কাঁপতেছে, কি বলে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কয় এই শুন, প্রথমে তুমি করে এই শুন, তোর একটা গান শুনলাম, জাস্ট মাইন্ড ব্লোয়িং, এই কি গান করেছিস, এই গান তোকে অনেক কিছু দেবে দেবে। এটা আমি বিশ্বজিৎ বললাম। ফার্স্ট কল। সেকেন্ড কল চিরকুট ব্যান্ডের সুমি আপা, ওনার সাথে পরিচয় নাই। ইমন চৌধুরী আমাদের বন্ধু বান্ধব, একসাথে শাহবাগ আড্ডা দিই, ওই থ্রু থেকে সুমি আপাকে ইমন গানটা শোনাই। আচ্ছা, শোনানোর পর সুমি আপা বলছে আমাকে যে যাক একদিন স্টুডিওতে এসেছি, তখন চিরকুটের স্টুডিও ছিল মগবাজারে, আমার বাসার কাছে। বেলাল এই গানটা তুমি সত্যি গিয়েছো? তুমি আমার ইউনিভার্সিটির ছোট ভাই, কই আমার না একটু কনফিউজ, তুমি আমাকে একটু গানটা খালি করে গিয়ে শোনাও তো, অথবা এখনই গিয়ে শোনাও। আচ্ছা, আমাকে প্রমাণ দিতে পরীক্ষা গাওয়ার পরে কয় তুমি এই গানটা তোমাকে বাঁচিয়ে দেবে। আমার একটু বাড়লো কনফিডেন্স। হ্যাঁ, তারপরে বিশ্বজিৎ, ওদিকে সুমি আপু। হ্যাঁ, তারপরে আমাদের তখনও এই কারণ বাজার বেস্ট জাহিদ আকবর, লুৎফর হাসান, আরো অনেক সাংবাদিক প্লাস গীতিকা, কবি, কিংবা যারা গান সচেতন মানুষ, তানভীর ভাই, সবাই মিলে আড্ডা। ওখানে একদিন ওরাও কনফিডেন্টলি বললো যে তখন এই যে এই পুরস্কারের প্রক্রিয়া চলছে, বেলাল তুমি এই গানটার, এই ছবির জন্য তুমি মাস্ট কোনো না কোনো পুরস্কার পাবা। তারপরে তো হঠাৎ করে যখন নামটা আসলো আমি একটু সারপ্রাইজড হলাম, এটা যাচাই করলাম যে কনফিডেন্সিয়াল কিনা। তারপরে দেখলাম প্রজ্ঞাপন হয়ে গেল, তারপর তো বিশ্বাস করতে হচ্ছে, কিছু করার নেই। তো ফাইনালি জুরি বোর্ডের যারা ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অ্যাটেন্ড ছিল, অনেকে আমাকে বলেছে, ছবিটা দেখেছিলাম, গানগুলো শুনে জাস্ট থপকে গিয়েছি, প্রত্যেকটা গান আমরা রিপিটেড শুনেছি, তখন ভালো লাগছে। ভালো লাগার পাশাপাশি আমি একটু মন্দ লাগার গল্প শুনি, সেটা হচ্ছে যে এরকম কি হয়নি যে বেলাল ভালো করছে, বেলাল গাইছে ভালো, বেলাল শুরু করছে ভালো, তারপরও কিছু কিছু প্রজেক্ট এরকম কি হয়েছে কিনা কখনো যে বেলালের হাত ছাড়া হয়ে গেছে, কিংবা গান অন্য জায়গায় চলে গেছে, সেটা এটার জাস্ট ওই 13 অ্যাওয়ার্ড তো 14তে হাতে আসছে, তারপর থেকে কারা জানি না পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিল যে এইসব কাজ তো বেলাল খান করে না। এই যে মানে কোন কাজ করে না, মানে কি যেন একটা ছড়াই দিল। আচ্ছা, যে এই গান না, এটা করবে না, আচ্ছা এটা ও করে না, তোমার কাছে যাওয়ার আগে ওরা অনেক কিছু ডিসিশন হয়ে যাচ্ছে, যেখানে মানে যা হওয়ার কথা ছিল তার উল্টা হতে থাকলো। অনেক ছবিতে আমি নাই, আচ্ছা, অনেক চেনা জানা মানুষ আমার সাথে কাজ করা মানে কাজ হচ্ছে না, দেখা হলে আমি ভাবছিলাম তো এই টাইপের গান তো মনে হয় আপনি করেন না, অথবা আপনার রেমুনারেশন মনে হয় মানে এখন মনে অনেক বেশি, ওই যে সে এই বয়সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, তার রেমুনারেশন এখন ডাবল করে ফেলছে, অথবা ও এই টাইপের কাজ করে না, কারা মার্কেটে পুরো এস্টাবলিশ করে দিচ্ছে। আচ্ছা, ওই 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 মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা এক প্রকার আশীর্বাদও হলো, আবার অভিশাপ হয়ে ধরা দিল। তো আমার জন্য আমি এটাকে এভাবে নিয়েছি যে এরপর থেকে আমার ভালো প্রজেক্টের সাথে আমি থাকবো, তারপরে সব জায়গায় আমার প্রেজেন্স থাকবে, এটা আমার জন্য জরুরি না। আমি যে জিনিস ক্যারি করতে পারবো না, যে জিনিস আমি প্রাউডলি বলতে পারবো না, সেই জিনিস আমার না হোক। আমি নিজেকে এইভাবে সান্ত্বনা দিয়ে আমিও একটু রিফাইন করা শুরু করলাম যে কোন কাজগুলো আসলে বেঁচে থাকবে, কোন কাজগুলো থাকবে না, কোন কাজগুলো আসবে যাবে এজ ইউজুয়াল অর্ডিনারি, সেগুলো আমার না থাকুক। আমি কিছুটা ফোকাস হলাম আমার অডিওতে, কারণ এর ভিতর দিয়ে আমার অডিও অ্যালবামের চাহিদা তৈরি হলো। আচ্ছা, প্রচুর অনেকগুলো কোম্পানি একসাথে আমার অডিও চাওয়া শুরু করলো। তখনও পর্যন্ত ফিজিক্যালি কিছু অডিও রিলিজ হতো, অডিও ক্যাসেট না, সিডিতে একসাথে 10টা গান থাকতো। তো 10টা গান রোজার ঈদে একটা অ্যালবাম, কুরবানি ঈদে একটা অ্যালবাম, আবার মিক্সড অ্যালবাম আছে, আবার অন্য আর্টিস্টের সাথে কোলাবোরেশন আছে। তো এই দিকের একটা বিশাল বাজার, তখনও রমরমা বাজার, যেটা ফিল্মের চেয়ে মানে যদি আমি টাকায় কনভার্ট করি এটা অনেক বেশি। তো এইদিকে আমার প্রচুর কাজ করা শুরু করলাম, মানে একদম রাত নাই দিন নাই,
মানে নন স্টপ কাজ করতেছি। তো আল্লাহর রহমতে ব্লেসিং যে ওই সময়ে পরপর অ্যালবামের গানগুলো একের পর এক মানুষ গ্রহণ করলো, হ্যাঁ, হিট হয়ে গেল হ্যাঁ, অনেক সবগুলো ফাঁক গান। দিয়ে সিনেমার গানও চলছিল, কিন্তু সেটা ওই যে বিভিন্ন ইস্যুতে একটু একটু চাপা পড়েছিল। পড়ে। তো এই সেগমেন্টেরও প্রায় আমরা শেষের দিকে, তবে তার আগে একটা প্রশ্ন করব, এবং এরপরে তুমি ভালো করে জানো আমরা তোমার একটা গাওয়া অন্যের একটা গান, বাট তুমি তোমার মতন করে গিয়েছো, এবং ওটা তোমার কণ্ঠে আমি শুনতে চাই সবসময় যখনই দেখা হয়, কথা হয়। আজকে আমি সেই সুযোগ ছাড়ছি না। তো তার আগে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সিনেমার গান হলো পাগল তোর জন্য সুপারহিট হয়ে গেল, মিলিয়ন ভিউজ হয়ে গেল, বা ওই গানটার জন্যই অনেক দর্শক আছে, যে সিনেমাটা হয়তো অত ভালো চলেনি বাট গানটা, এটাও একটা বড় ব্যাপার, যে কোনো সিনেমা হয়তো অত ভালো যায়নি কিন্তু ছবির গান ভালো গেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, সেটাও সিনেমা ডেফিনেটলি সেটার জন্য। তারপরেও যেই ছোটোখাটো মানে কি বলবো ষড়যন্ত্র হোক আর যেটাই হোক, যেটার কারণে সিনেমার গানগুলো আমি এগুলো ষড়যন্ত্র বলি না কেন, আমাদের ইন্ডাস্ট্রির এগুলো একটা মানে কাইন্ড অফ পার্ট। কারণ কি, একটা কেউ যখন কাজ করা শুরু করবে তখন তার এক ধরনের ক্রিটিক তৈরি হবে, একদল তাকে পছন্দ করবে, একদল তাকে পছন্দ করবে না। কিন্তু এই সব শুনে যদি আমি নিজেকে মানে ওখানেই আমি থেমে যাই, অথবা আমি পথ সামনে আগাই কিনা, অথবা আমি আমার যে ক্রিয়েশনটা সেইখানে আমি আসলে আর কি এলিমেন্ট যোগ করতে পারলাম, এগুলোর সময়ও কিন্তু তখনই। পপুলার হওয়ার সাথে সাথে দাদা আজকে আরেকটা কথা বলি, ধরো এই সেগমেন্টের নাম যেন কি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, যদি কিছু মনে না করেন। আচ্ছা প্লিজ। আমি যখন ওই যে শুরুতে সেই স্কুল লাইফের গল্প বললাম, তখন আমি যখন 21 টেলিভিশনে পথের পেছনে দেখতাম দেবাশিস দাকে যেখানে যে অবয়ব দেখে মানে একটা ভিউ ক্রিয়েট হয়েছিল আমার ওই চাইল্ড মুভমেন্টে। আজকে যে আমরা সামনাসামনি বলছি, অথবা এর মাঝখানে অসংখ্য পথ আমরা একসাথে প্রোগ্রাম হয়েছে, গল্প হয়েছে, বাট দেবাশিসের বিশ্বাসে কিন্তু আমি যদি কিছু না মনে করেন ওখানেই আছে, কোনো চেঞ্জেস নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাও বললাম এই কারণে যে এই যে লাইফের এই বিচ্ছিন্ন ঘটনাগুলো না হলে একটা ক্রিয়েটর ম্যাচিউর হয় না। ভেরি ট্রু। তো আমি এটাকে আমি খুব পজিটিভলি দেখি। খুব সুন্দর কথা বলেছো, খুব পজিটিভ কথা বলেছো। যাই হোক, ওই অনুষ্ঠানের এই যে পার্টটা, সেটার আমরা শেষের দিকে। এখন যে গানটা আমি মুখে বলবো না, তুমি জানো ভালো করে আমি কোন গানটা শুনতে চাই। আমি এই পর্যন্ত দুটো গান কভার করেছিলাম। প্রথম গান ছিল আব্দুল আলিম সাহেবের গাওয়া আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। এটা আমি আর ইমন চৌধুরী একসাথে, এটা এত বেশি রেসপন্স পেয়েছিলাম, তারপর থেকে আমি আসলে লম্বা সময়ে কোনো গান কভার করিনি, অথবা আমি আসলে যেটা ফিল না করি সেটা সেই গান নিয়ে আমার কোনো ইন্টারেস্ট তৈরি হয় না। তো আমার শাহিন নামে এক বড় ভাই বন্ধু, সে প্রথম এই গানের সোর্স আমাকে দিয়েছে, যে এই গানটা কেন জানি মনে হচ্ছে তুমি গাইলে সামথিং বেটার কিছু হবে। তাই হয়েছে, প্রায় আমাকে তাকে খালি গলায় শোনাইতে হইতো, তার জন্যই আমি গানটা শিখতে হয়েছে। আচ্ছা, শেখার পর আমি আমার মতো করে তাকে শোনাতাম। তো একদিন শখের বসে স্টুডিও সেশনের ভিতরে অন্য একটা কাজের ফাঁকে পিয়ানো দিয়ে গানটা জাস্ট 30 মিনিটসে গানটার অডিও এবং ভিডিওটা এই ফোন দিয়ে করা। তারপরের ঘটনা তো আমি আর বলবো না। আমি গানটার মূল যে ক্রেডিট যাদের পাওয়ার দরকার তাদের নামটা একটু মেনশন করে নিই প্লিজ। মূল গানটার শিল্পী হলো এস এম শরৎ, এবং সুরকারও আমি যতদূর জানি উনি। আর গানটি যিনি লিখেছেন আমিনুল ইসলাম, একেবারেই অজপরা গায়ের একজন মানুষ, সাধারণ ফ্যামিলির চেয়েও আরও সাধারণ, গাজীপুরে একদম প্রত্যন্ত অঞ্চলে থাকেন। তার সাথে আমার সৌভাগ্য হয়েছে দেখা করার। তো তার সাথে মেশার পর আমি আসলে গান সম্পর্কে অনেক নতুন একটা জগৎ আবিষ্কার করলাম, যে এরকম গ্রামে বসেও একটা মানুষের ভাবের প্রকাশটা যদি প্রপার হয়, সেটা সারা দেশের মানুষের মনের ভাব হয়ে যায়। সে এতটাই সিম্পল মানুষ, মানে কখনো ঢাকা ঠিকমতো আসে না, সে দুনিয়াদারি সম্পর্কে তার কোনো জ্ঞানও নেই, এবং সে পেশায় হলো কাঠমিস্ত্রি। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। মানে আমিনুল ভাইকে স্যালুট যে এরকম একটা লিরিক্স তার ভেতর থেকে এসছে। হে জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো,
সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। বিউটিফুল, বেঁচে থাকো বাবা। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব, আমরা তো আসলে মোটামুটি বলতে পারি প্রকৃত শিল্পীর না হলেও কাছাকাছি, তো খুব ইমোশনাল হয়ে যায় এইসব গান শুনলে। ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বেলাল। অ্যান্ড উইথ দিস ভেরি বিউটিফুল সং, প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ যে সেগমেন্টটা আছে সেখানে চলে যাচ্ছি, এবং সেই সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। ক্যাম্পাসের গল্পে চলে যাই। ক্যাম্পাসের 4টা সেগমেন্ট ছিল: ফুটবল মানে ক্রীড়া, সঙ্গীত, পড়াশোনা, আর একটা হচ্ছে প্রেম, যেটা সব জায়গাতেই হতো। তো বেলালের জীবনে কি প্রেম এসেছিল সেই সময়? হ্যাঁ, আচ্ছা, একটু এই গল্পটা একটু শুনি ছোট্ট করে। আমার প্রেমটা এসছে, আমি আসলে বারবার বলছিলাম নিজের দোষ ঢাকার জন্য না, আমার আসলে একটা লম্বা সময় পর্যন্ত ওই মিউজিক ওটার প্রতি প্রেম ছিল, কিন্তু যখন মানে আমাদের জাগতিক প্রেমের বিষয়টা আসে, আমার যার সাথে আমি প্রেম করেছি সেই আমার ওয়াইফ। হ্যাঁ, সেটা জানি। হ্যাঁ, এটা তো তুমি ভালো করে জানো। বাট সেই সময়টাতে আমার মোটামুটি অনার্স শেষের পর তার ক্যাম্পাসেই, সে পাশের ক্যাম্পাসে, জাস্ট আমাদের ক্যাম্পাসে না, ইডেনে পড়তো। আর তার সাথে আমার প্রেমটা হয়েছিল গ্রামেই, কিন্তু গ্রামে তারাও থাকতো না, আমিও থাকতাম না। ওখান থেকেই দেখা প্রেমের প্রেমটা মানে প্রেমের পরিণত হয়েছে এখানে। শুরুটা হয়েছে গ্রামে, হ্যাঁ, পরিণত হয়েছে এখানে পুরোটাই এবং ক্যাম্পাস। সেখানে কি গান গেয়ে ইমপ্রেস করার কোনো বিষয় ছিল কখনো? না, একেবারেই না। আচ্ছা, মানে সেও সারপ্রাইজড হয়েছে অনেক পরে যখন শুনছে যে এরকম আমি গান করি। তো তারপর তো জানতোই। আর আমার এই গানের পথ চলাটা বিকশিত হয়েছে কিন্তু আফটার ম্যারেজ। আচ্ছা, বাহ, একটু শি ইজ লাকি ফর ইউ। কারণ আমি ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা প্রেমটা হয়েছেও কাইন্ড অফ বিয়ের পর। আচ্ছা, অল্প চেনা জানা, অল্প সময়, তারপরে ফ্যামিলির মাধ্যমে বিয়ে হলো। বিয়ে করার পর আমরা এমন হয়েছে যে বিয়ের 2 দিন পরে আমিও ঢাকায়, আমার ওয়াইফও ঢাকায় চলে আসছে, যে যার গন্তব্যে। আচ্ছা, আমরা পড়াশোনা করি, প্রেম করি। ভেরি গুড। এই প্রেম বেঁচে থাকুক আজীবন, এই দোয়া করি। আচ্ছা, একজন বেলাল খান যখন এখন তাকে সবাই চেনে, জানে, ভালোবাসে, তো একটা জিনিস জানার ইচ্ছা আছে যে বেলাল খানের যে কোনো ভিডিও, মানে যেটা আমরা এখন তো অডিও ভিজুয়াল বিষয়টা, তো সেখানে আমি কিছুদিন আগেও দেখছিলাম, যেহেতু তোমাকে আমি ভালোবাসি অ্যাজ আ ব্রাদার, তো আমি দেখি তোমার কার্যকলাপ কি চলছে না চলছে। আমি দেখলাম সবগুলো মিলিয়ন ক্রস করা। তো এটার রহস্যটা কি? সব ম্যাক্সিমাম গানই বেলাল খানের, সে গানটা হয়তোবা যে অনেক ভাবে সুন্দর আয়োজন করে না, হয়তো খুব সিম্পল একটা গান, খুবই, এবং বেলালের গান ম্যাক্সিমাম একটু সিম্পল টাইপেরই গান হয়, যেখানে সুরের প্রাধান্যটা বেশি থাকে বা মেলোডির প্রাধান্য বেশি থাকে। তো ঠিক বলেছি কিনা? তো বেলাল খানের গানের এই রহস্যটা কি যে মিলিয়ন ভিউজ হয়েই যায় যে কোনো গান? ভালোবাসে কেন বেলাল খানকে মানুষ? বেলাল খানের গানকে কেন ভালোবাসে? এটা যদি বলি, আমি আমার সিক্রেটটা যদি বলি, আমি সবসময়ই মানে সর্বোচ্চ প্রাধান্যটাই দিই গানের লিরিক্সের উপর। সুরটা যেহেতু আমি করি, এখানে আমার কিছু অ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজটা এরকম যে আমি গাওয়ার সময় আমি আমার মতো করে গাই, যেটা আমার গাওয়াটা স্টাইল বলো, অথবা আমার ভয়েস মডুলেশন বলো, অথবা আমার
মানে কি বলে বিল্ট ইন যে আমার যে গায়কিটা সেটাই বলো, এটা হয়তোবা ডে ওয়ান থেকেই আমার শ্রোতারা আমাকে পছন্দ করে নিয়েছে, সেটা আমি এক জায়গায় রাখলাম। তোমার ওই স্টাইলটাকে পছন্দ করে নিয়েছে হ্যাঁ, সেটা আমি আরেক জায়গায় রাখলাম। কিন্তু আমার যদি সিক্রেট বলি, আমি এজ ইউজুয়ালি ফোকাস থাকে আমার লিরিক্স নিয়ে। লিরিক্সের ব্যাপারে আমি আমি আমার সাথে যারা কাজ করেছে এবং আমার কাছের যারাই আমার সাথে কাজ হচ্ছে চলমান আছে সবাই জানে যে আমি লিরিক্সের ব্যাপারে এতটাই আচ্ছা মানে তেরাবেকা যে গানটাকে মানে ইজি করার জন্য অথবা একদম সহজ সরল ভাবে প্রেজেন্ট করার জন্য অনেক জটিল গানকেও আমি সাধারণে নিয়ে আসি, আবার সাধারণ না হওয়া পর্যন্ত, মানে সেটা গানটা যেন লিরিক্সটা যেন সর্ব মানুষের হয়, সর্বসাধারণের হয়। আমাকে কোনো শ্রোতাকে যেন এটার ব্যাখ্যাটা আমাকে ইন্ডিভিজুয়ালি না দিতে হয়, অথবা সে যেন কারো হেল্প নিয়ে এই গানটা এনজয় করবে, যে এই গানটাতে কি বলতে চাচ্ছে বা এই লিরিক্সটার অথবা মানে কি? লিরিক্সটা কি আসলে মাথার উপর দিয়ে চলে গেল। যে অনেক গান আমরা শুনি, শোনার জন্য শুনি, মিউজিকটা খুব সুন্দর হয়, বাট গান শুরু হওয়ার পর থেকে আমি কিছুই না বুঝে গানটা মোমেন্টটা টাইম পাস করি, আমিও ওখান থেকে উঠে আসছি, আমার কিছুই মনে নেই। আচ্ছা, যখন ফরমাইশি গান তো অনেক সময় করে দিতে হয়, সিনেমার ক্ষেত্রে তো হয়ই এটা, তো এরকম কি কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে বেলালের, যে বেলালের ট্র্যাকের একেবারে বাইরে গিয়ে একটা গানের ফরমাইশি এসছে, হয়তো এটা আইটেম সং হতে পারে, ক্যাবারের গান হতে পারে, হোয়াট এভার, এরকম কি কখনো হয়েছে কিনা, এবং হলে সেটা বেলাল কি করে ওভারকাম করেছে? না, এটা তো আমাকে সবসময় করতে হয়। যেমন এখন আমার হাতে যে সিনেমার গানগুলো মানে আপকামিং অথবা এই রিলিজিং প্রসেসিং এর ভিতরে আছে, যেমন এই ঈদে রিলিজ হবে টগর সিনেমার গান, যেখানে সাবজেক্ট হলো বন্ধুত্ব, চারজন বন্ধু, এই বন্ধুত্বের উপর একটা গান, আচ্ছা, যেটা আমাকে বেশ মানে একটু ভাবিয়েছে। তারপরে কবি সিনেমার কথা বলি, যদি হাসিবুর রেজা কলমের কবি, সেইখানে আইটেম নাম্বার আছে। আচ্ছা, ওকে। আমার কেন জানি, হ্যাঁ, আমার যদ্দূর মনে পড়ে কল্লোল ভাইয়ের সাথে আমার এই ব্যাপারে আলাপ হচ্ছিল, যে আমি বললাম কে করেছে গানটা, আমাকে শুনিয়েছিল ইনফ্যাক্ট একটু ডেমো, তা ও বলছে বেলাল। বেলাল দেখি, আর শুনি, তো আবার শুনি, আমার ক্যারেক্টার কোনোভাবে, এবং ভালো হয়েছে গানটা, সত্যি ভালো হয়েছিল। তো এটাই বললাম যে কখনো কখনো এই বিপদগুলোতে পড়তে হয় একজন সুরকারের, এবং এটা একটা প্রফেশনের একটা অংশ। তো বেলাল অনুষ্ঠানের একেবারেই আমরা শেষ পর্যায়ে, এবং যেহেতু পরপর দুটো সেগমেন্টে আমরা দুটো গান শুনেছি, তো এবার আমার কোনো ফরমেশই নেই। এবার বেলালের পছন্দ মতো, বা বেলালের যদি মনে হয় যে এই গানটা তার এখন একটু আমাদের দর্শকদেরকে উপহার দেবে, সেই গানটা আমরা শুনতে শুনতে বাড়ি যাবো। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ বেলাল, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ, ওয়েলকাম। আই এম মানে টু মাচ অনার্ড। থ্যাংক ইউ, এবং বারবার আসবো। নিশ্চয়ই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার খুব কাছের, খুব প্রাণের এবং খুব আপন বেলাল খান। আগামী পর্বে আরও একজন তারক অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কথা অনুযায়ী আপনি, আমি, আমরা সবাই বেলালের একটি গান শুনতে শুনতে যাব বাড়ি। বেলাল, ভেরি রিসেন্ট আমার কর্নিয়ার একটি গান রিলিজ হয়েছে, তুমি ছাড়া নিয়ে এলো, সহদেব শাহর লেখা। সেই গানটা আজকে না গাই, কর্নিয়া থাকলে দুজনে মিলে গাইলে মজা হতো। আচ্ছা, আমার আরেকটি গান আছে, যে তুমি যে পয়েন্টে কথা বললা যে একটু বের হয়ে যে গান, এই গানটাও ওরকমই। ঠিক লকডাউনের সময়ে মানে একটা এক্সপেরিমেন্ট করার খুব ইচ্ছে ছিল। আমার বাচ্চারা ওই স্যাড গান কিংবা স্লো গান এগুলো পছন্দ করে না, ওদের পছন্দ যে একটু বিটিএস টাইপের, একটু ইডিএমের সাথে থাকবে, এরকম একটা গান করো না বাবা। আমার ছেলে মেয়েদের রিকোয়েস্টে একটা গান করেছিলাম, এবং খুবই সাকসেসফুল প্রজেক্ট আমার আর লিজার গাওয়া, পাখি শিরোনামের গান। এটা অ্যারাউন্ড 50 মিলিয়ন ভিউজ পেয়েছে। ওই গানটা থেকে একটু গাই প্লিজ। মুসাকে মাহমুদের লেখা। উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি জ্বলি সারাক্ষণ, সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চাই, মনটাই আমার খা খা করে ভীষণ যাতনায়। ও পাখি পাখি রে, তোরেই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে। ও পাখি পাখি রে, তোরেই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে।